হ্যালো স্টুডেন্টস, রিয়াকশন মেকানিজম চ্যাপ্টারে আমাদের আজকের টপিক হচ্ছে লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ মানে যে সমস্ত গ্রুপস রিয়াকশান চলাকালীন সিস্টেমকে লিভ করে, মানে সিস্টেম ছেড়ে বাইরে চলে যায়। সিস্টেম মানে এখানে সাবস্ট্রেট। আমরা জানি যে এর আগে আমরা অলরেডি আলোচনা করেছি যে রিয়াক্ট্যান্টসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাবস্ট্রেট, যেটা হচ্ছে মূল রিয়াক্ট্যান্ট, অর্থাৎ যেগুলোর নামে আমাদের চ্যাপ্টার্সগুলো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকিল হ্যালাইডস, অ্যালকোহল, ফিনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন এটসেট্রা, যে কম্পাউন্ডসগুলোর নামে আমাদের চ্যাপ্টার্সগুলো রয়েছে পরপর সাজানো, সেগুলো হচ্ছে সাবস্ট্রেট। আর এদের সঙ্গে রিয়াক্ট্যান্ট যারা করতে আসে তাদেরকে আমরা বলি রিয়েজেন্ট। এখন এই সাবস্ট্রেটের মধ্যেকার যে অংশটা রিয়াকশান চলাকালীন, বিশেষত সাবস্টিটিউশন এবং এলিমিনেশন রিয়াকশানের ক্ষেত্রে এটা হয় যে ওরা ওই পার্টিকুলার অংশটা তারা রিয়াকশান সাবস্ট্রেটটাকে ছেড়ে বাইরে চলে যায়, তাদেরকে আমরা বলি লিভিং গ্রুপ। লিভ মানে ত্যাগ করা, কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। একটা এক্সাম্পল যদি দিই তাহলে দেখো, সাপোজ একটা অ্যালকিল হ্যালাইড হচ্ছে আরএক্স। এখানে কোনো একটা নিউক্লিওফাইল এর সঙ্গে এর রিয়াকশান হচ্ছে। সাপোজ এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশান হচ্ছে, ঠিক আছে? সাবস্টিটিউশন রিয়াকশান হচ্ছে। সাবস্টিটিউশন মানে কি? প্রতিস্থাপন, অর্থাৎ একজনকে আরেকজন এসে রিপ্লেস করবে, একজনের পরিবর্তে আরেকজন এসে তার জায়গা দখল করবে। তো নিউক্লিওফাইল এখানে এই কার্বন অ্যাটমকে অ্যাটাক করে আর এই বন্ডটা খুলে এক্স বাইরে বেরিয়ে চলে যায়। এখানে এই এক্সটা হচ্ছে লিভিং গ্রুপ। রাদার আমি এটাকে এক্স না লিখে এল লিখি, তাহলে বোঝাতে সুবিধা হবে যে এল হচ্ছে আমার লিভিং গ্রুপ। এখন এই যে এলটা বাইরে যাচ্ছে, এলটা হচ্ছে এই বন্ড পেয়ারটাকে, ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে বাইরে বেরোচ্ছে। ইলেকট্রন পেয়ার নিয়ে যখন কেউ বাইরে বেরোয় তখন সেই ইলেকট্রন পেয়ারটা তার মাথায় আমরা নেগেটিভ চার্জ হিসাবে লিখি, তাই তো? এটাকে আমরা হেটারোলাইটিক বন্ড ক্লিভেজ বা বন্ড ফিশন বলি। আর এইটা যদি এল মাইনাস হয়ে বেরিয়ে চলে তাহলে এটা আর প্লাস হবে। আর প্লাস ইনস্ট্যান্টলি নিউক্লিওফাইলের সঙ্গে রিয়াকশন করে প্রোডাক্ট বানাবে আর এনইউ, এটা হচ্ছে প্রোডাক্ট। আর এইটা হচ্ছে বেরিয়ে চলে গেল। সুতরাং আমরা বলবো যে ওটা হচ্ছে লিভিং গ্রুপ, মানে এই পোর্শনটা হচ্ছে লিভিং গ্রুপ। এখন লিভিং গ্রুপটা আমি দুটো এক্সাম্পল দেখাবো, এটা এক। আর দু নম্বর হচ্ছে এরকম হতে পারে যে নিউক্লিওফাইল যখন অ্যাট্যাক করছে তখন এই যে এলের মাথায় একটা পজিটিভ চার্জ আছে, এটা হতে পারে। এই দুটো কি বলবো, দুটো কেস হতে পারে। আইদার আর এলটা নিউট্রাল, যদি নিউট্রাল হয় তাহলে ইলেকট্রন পেয়ার নেওয়ার পরে ওর ফলাফল কী হবে, ও নেগেটিভলি চার্জড হয়ে যাবে। আর যদি ও আগে থেকে পজিটিভলি চার্জড থাকে তাহলে এখন যদি নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করে এবং ও যদি ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে নেয়, তাহলে যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন পেয়ার নিয়ে ও কী হবে, নিউট্রালাইজড হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে যে এলটা বাইরে বেরোবে সেটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? আমি একই সাবস্টিটিউশন রিয়াকশান করালাম, প্রোডাক্ট আমার একই সেম আর এনইউ, কিন্তু লিভিং গ্রুপটা এখানে নিউট্রাল গ্রুপ হিসেবে বাইরে বেরোচ্ছে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে, যখনই কোনো লিভিং গ্রুপ যখন সিস্টেমের মধ্যে সাবস্ট্রেটের মধ্যে আছে পজিটিভলি চার্জড হিসেবে এবং বাইরে বেরোনোর পরেও নিউট্রাল হচ্ছে, নিউট্রাল স্পিসিস হচ্ছে সবথেকে স্টেবল স্পিসিস, ঠিক আছে? এখন এই যে এলটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাওয়ার পরে ও যদি স্টেবল হয় তবেই ও বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে ও স্টেবল যদি হয় তবেই ও বাইরে বেরোবে। এখন স্টেবল বেশি হবে কখন? যখন ওর নিউট্রাল থাকবে তখন, নাকি যখন ওর মাথায় চার্জ থাকবে তখন? অবভিয়াসলি নিউট্রাল স্পিসিস ইজ মোর স্টেবল দ্যান চার্জ স্পিসিস। তাহলে যখনই লিভিং গ্রুপটা নিউট্রাল স্পিসিস হিসেবে বাইরে বেরোচ্ছে তখন তার স্টেবিলিটি বেশি, অর্থাৎ আমরা বলি লিভিং এবিলিটি বেশি, লিভিং এবিলিটি বেশি। এবং আমরা বলি যে মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে গুড লিভিং গ্রুপ, রাদার বেটার লিভিং গ্রুপ দ্যান দিস ওয়ান, ঠিক আছে? এবং এই লিভিং গ্রুপ এবিলিটি যত বেশি হবে, যত তাড়াতাড়ি আই মিন বেরিয়ে যাওয়ার পরে যত বেশি স্টেবল হবে তত লিভিং এবিলিটি বাড়বে, আর যত লিভিং এবিলিটি বাড়বে তত রিয়াকশানটা ফাস্টার হবে, ঠিক আছে? আমরা এরকম বলি যে রেট অফ রিয়াকশান ভ্যারিজ উইথ লিভিং এবিলিটি অফ কি লিভিং গ্রুপ, ঠিক আছে? তো এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটাকে তোমরা একটু বক্স করে রাখো। একটা এখান থেকে পেলাম এটা। দু নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে
সেটা হচ্ছে লিভিং এবিলিটি এল, মানে আচ্ছা এল ফেল লিখছি না, আমি সিম্পলি এরকম লিখছি যে নিউট্রাল স্পিসিস গ্রেটার দেন নেগেটিভলি চার্জড স্পিসিস। ঠিক আছে, নিউট্রাল স্পিসিসের লিভিং এবিলিটি নেগেটিভলি চার্জড স্পিসিসের থেকে বেশি। ঠিক আছে, তাহলে বেরিয়ে যাওয়ার পরে যদি কেউ নিউট্রাল হয় তাহলে তার বেরিয়ে যাওয়ার এবিলিটি বেশি রাদার দ্যান নেগেটিভলি চার্জড হওয়ার তুলনায়। ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট আমাদের আজকের কি বলবো সিদ্ধান্ত বা মনে রাখার বিষয়। সেকেন্ড যেটা মনে রাখার বিষয়, এবং সেটাই মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটাই হচ্ছে লিভিং গ্রুপগুলো কে বেশি ভালো লিভিং গ্রুপ হবে, অর্থাৎ কে তাড়াতাড়ি সিস্টেম লিভ করে যেতে পারবে বা পারবে না, তার একমাত্র ক্রাইটেরিয়া, একটাই ক্রাইটেরিয়া। এখানে খুব বেশি এক্সেপশান বা ওই জাতীয় মানে অনেক কিছু মনে রাখার মতন কিছু নেই, খুবই সিম্পল একটা ব্যাপার লিভিং গ্রুপ এবিলিটি। সেটা হচ্ছে যে বাইরেই যে বেরোচ্ছে কেউ একটা, দেখা যাবে যে যত স্টেবল, এখন নিউট্রাল স্পিসিস তো সবসময় বেশি স্টেবল হবে, এটা তো আমরা বুঝলাম। এবার যদি দুটো লিভিং গ্রুপের মধ্যে কম্পেয়ার করব যারা নেগেটিভলি চার্জ স্পিসিস হিসেবে বাইরে বেরোচ্ছে, তাদের মধ্যে যদি কম্পেয়ার করি তখন কীভাবে বুঝবো যে কোন নেগেটিভ চার্জটা বেশি স্টেবল। এখন বেশি স্টেবল হওয়ার যে শর্ত, সেইটা আমরা অ্যাসিডিক বা বেসিক যে নেচার অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমরা পড়েছি আগে, সেইগুলোর উপর ডিপেন্ড করে। স্টিল আমরা এটা বলবো যে নেগেটিভলি চার্জ স্পিসিস যখন বাইরে বেরোচ্ছে নেগেটিভলি চার্জ, তখন দুটো নেগেটিভ চার্জ স্পিসিসের মধ্যে যার স্টেবিলিটি বেশি, সেটা কি করে বুঝবো? তাকে উইকার বেস হতে হবে। উইকার বেস অর্থাৎ তাকে খুব কি বলবো পুয়ার বা খারাপ একটা বেস হতে হবে। স্ট্রং বেস হলে হবে না, ঠিক আছে, উইক বেস হতে হবে। উইক বেস যদি হয় তাহলে সে স্টেবল হবে এবং সেক্ষেত্রে লিভিং এবিলিটি বাড়বে। আর যদি স্টেবল না হয়, যদি উইকার বেস না হয়, স্ট্রং বেস যদি হয়, তাহলে সে আনস্টেবল হবে, ন্যাচারালি তার লিভিং এবিলিটি কমবে। আমি ওটা লিখছি, আগে এটা কপি করো। তাহলে ক্রাইটেরিয়া যেটা আমাদের লিভিং এবিলিটি চেনার জন্য, সেটা হচ্ছে অ্যানায়নটাকে স্টেবল হতে হবে যে বাইরে বেরোচ্ছে, স্টেবল অ্যানায়ন। যদি নিউট্রাল হয় তাহলে তো কিছু দরকারই নেই, কারণ নিউট্রাল মানে অলরেডি স্টেবল। অ্যানায়নগুলোর কম্পেয়ার করছি, মানে যারা অ্যানায়ন হিসেবে বাইরে বেরোচ্ছে তাদের মধ্যে লিভিং এবিলিটি কম্পেয়ার করছি। তাহলে স্টেবল যত অ্যানায়ন হবে তত কি হবে, তত আচ্ছা স্টেবল অ্যানায়ন মানে হচ্ছে সে হচ্ছে উইক বেস। স্টেবল অ্যানায়ন মানে হচ্ছে উইক বেস, আর উইক বেস মানেই হচ্ছে গুড লিভিং গ্রুপ। গুড লিভিং গ্রুপ তার মানে লিভিং এবিলিটি কিসের উপর ডিপেন্ড করছে? যে অ্যানায়নটা বাইরে বেরোচ্ছে তার বেসিসিটি কম্পেয়ার করব, সেটা উইক বেস না স্ট্রং বেস। উইক বেস হলে ডেফিনেটলি সেটা স্টেবল অ্যানায়নই হয় আর কি। যদি কেউ আনস্টেবল অ্যানায়ন হয় তাহলে সেটা উইক বেস হয় না। কেন হয় না? দেখো, এমনিতে আমরা অ্যাসিড বেস যেটা পড়েছি এর আগে, বা অর্গ্যানিকও পড়েছো ইনঅর্গ্যানিকও পড়েছো, যে কোনো অ্যাসিড থেকে যখন H+ বেরিয়ে চলে যায় তখন কী তৈরি হয়? কনজুগেট বেস। এখন আমরা জানি যে স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেসটা উইক হয়, তাই তো? স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস উইক হয়, তাহলে সেখান থেকে আমি উইক বেস চিনতে পেরে যাব। যখনই কোনো একটা নেগেটিভ চার্জ আছে, সাপোজ F-, Cl-, সব থেকে বেশি আমাদের কমন যেটা লিভিং গ্রুপ হিসেবে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, এক্সাম্পল দিই প্রথমেই, সেটা হচ্ছে সাপোজ F-, Cl-, Br- অ্যান্ড I-। এদের লিভিং এবিলিটি কম্পেয়ার করব। লিভিং এবিলিটি কম্পেয়ার করবো মানে এরা যুক্ত রয়েছে আর এর সঙ্গে, আর মানে অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে। আমি এইটা মুছে দিচ্ছি, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটার উপর বেস করেই আমাদের বাকি আলোচনা এগোবে। এছাড়া অন্য আর কোনো নিয়ম নেই কিন্তু, ঠিক আছে? এটাই একমাত্র নিয়ম। এটা লিখে নিয়েছো তোমরা আশা করি। এবার দেখো, সাপোজ অ্যালকিল গ্রুপের সঙ্গে একটা হ্যালোজেন আছে, X মানে এখানে হ্যালোজেন যে কোনো একটা হতে পারে এই চারটের মধ্যে, RX, সাপোজ RBr, RCl, RI, RF। তো এবার যখন নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে তখন কি হবে? এই Xটা বাইরে চলে যাবে, এবং এই Xটা যখন বাইরে চলে যাবে প্রোডাক্টের সঙ্গে, এই Xটা বাইরে গিয়ে X- হিসেবে অবস্থান করবে। এবার এই X- হচ্ছে এইগুলো, I- বা Br-, Cl-।
আমরা কম্পেয়ার করবো যে কে এখানে যুক্ত থাকলে RCl, RBr, RI, RF কোন ক্ষেত্রে রিয়াকশানটা তাড়াতাড়ি হবে। তাহলে আমরা কি বললাম, এই X মাইনাস কে উইকার বেস হতে হবে। উইকার বেস চিনব কি করে? এক হচ্ছে উইকার বেস চিনতে হবে, আদারওয়াইজ আমাকে স্টেবল অ্যানাইন চিনতে হবে। দেখো, যখনই আমরা এই বেসটা মানে এই অ্যানাইন্সগুলো উইক না স্ট্রং, উইক বেস না স্ট্রং বেস আমরা যখন চিনতে চাইছি, তখন আমরা একটা সিম্পলি ওদের সঙ্গে একটা H লাগিয়ে দেবো, H+। তাহলে এর সঙ্গে H+ দিয়ে দিলে কি হবে? HF, HCl, HBr, HI। এবার বলো এদের অ্যাসিডিক নেচার কীরকম, মানে অ্যাসিডিক স্ট্রেংথ কীরকম। অ্যাসিডিক স্ট্রেংথ যদি আমরা কম্পেয়ার করি, আমরা জানি যে HI সবথেকে ভালো অ্যাসিড, সবথেকে স্ট্রং অ্যাসিড। এই হচ্ছে এদের অ্যাসিডিক স্ট্রেংথের যদি এইটা অর্ডার হয়, তাহলে এবার আমরা জানবো যে স্ট্রংগেস্ট যে অ্যাসিড, স্ট্রংগেস্ট অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে উইকেস্ট বেস, ঠিক আছে। আর চারজনের মধ্যে যে অ্যাসিডটা হচ্ছে উইকেস্ট, সব থেকে দুর্বল যে অ্যাসিড, তার কনজুগেট বেসটা হচ্ছে স্ট্রংগেস্ট বেস, ঠিক আছে। তাহলে এ যদি সব থেকে দুর্বল বেস হয়, উইকেস্ট বেস হয়, তাহলে এর লিভিং এবিলিটি সব থেকে বেশি, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম্পল 1 তো এটা বটেই, ঠিকই। আমি এইখানটায় লিখছি কি, দেখো আমি এখানে লিখছি যে বেসিক স্ট্রেংথ। তাহলে বেসিক স্ট্রেংথ সব থেকে বেশি কার? F মাইনাসের, ঠিক আছে। উইক অ্যাসিডের কনজুগেট বেস স্ট্রং, আর স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস উইক। তাহলে এইবার এই যে বেসিক স্ট্রেংথের যে অর্ডারটা পেয়ে গেলাম, এইখান থেকেই আমি লিভিং লিখছি লিভিং এবিলিটি, এইটার আমি অর্ডার পেয়ে যাব। যে সব থেকে উইক বেস সে সব থেকে ভালো লিভিং গ্রুপ, তাহলে লিভিং এবিলিটি হচ্ছে I মাইনাস গ্রেটার দেন Br মাইনাস Cl মাইনাস অ্যান্ড F মাইনাস, ঠিক আছে। এখানে একটা নোট লিখবো আমরা, সেটা হচ্ছে যে এই যে F মাইনাস, ঠিক আছে, এটা কি বলবো, ইজ আ পুয়ার লিভিং গ্রুপ, খুবই খারাপ একটা লিভিং গ্রুপ, খুবই খারাপ একটা লিভিং গ্রুপ। কেন? ডিউ টু একটা তো ওইটা হলো যে উইক বেস, তাই জন্য। আরও একটা স্ট্রং রিজন, সেটা হচ্ছে ডিউ টু স্ট্রং CF বন্ড, ঠিক আছে। এদের বন্ড এনার্জি খুব বেশি, CF বন্ডের বন্ড এনার্জি ইজ ভেরি হাই। সেই জন্য এই বন্ডটা ব্রেক করা খুব স্ট্রং বন্ড, তাই এটা ব্রেক করতে অনেক এনার্জির দরকার। ন্যাচারালি F মাইনাস হিসেবে খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যেতে চাইবে না, এবং এটা এতটাই পুয়ার লিভিং গ্রুপ হয়, মানে খুব খারাপ লিভিং গ্রুপ, এতটাই খারাপ লিভিং গ্রুপ হয় যে এ কোনো সাবস্টিটিউশন রিয়াকশানেই অংশগ্রহণ করে না। আমরা এরপর এলিমিনেশন রিয়াকশান যখন পড়বো, তখন আমরা জানবো এলিমিনেশন রিয়াকশানের মধ্যে আমরা জেনারেলি বিটা এলিমিনেশন পড়ি, সেটা 3 ধরনের হয়, E1 রিয়াকশান, E1 এলিমিনেশন, E2 এলিমিনেশন এবং E1CB এলিমিনেশন। তো ফ্লুরাইড কেবলমাত্র E1CB এলিমিনেশন রিয়াকশানটাই দেয়, কোনো সাবস্টিটিউশন রিয়াকশান দেয় না, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে F মাইনাস ডাজ নট undergo substitution reaction it only undergoes E1CB reaction, ঠিক আছে। এটা কপি করো। দেখো একটা কোয়েশ্চেন, কম্পেয়ার লিভিং এবিলিটি অফ দ্য ফলোয়িংস, ঠিক আছে। এরা সবাই লিভিং গ্রুপ হিসাবে কাজ করলে কে ভালো লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ, কে ব্যাড লিভিং গ্রুপ। এইবার কথা হচ্ছে যে আমরা ঠিক যে নিয়মটা পড়লাম, একই সিম্পল একটাই নিয়ম, সেটা হচ্ছে ভালো লিভিং গ্রুপ হতে গেলে তাকে উইক বেস হতে হবে, এবং অ্যানায়ন যদি হয় তাহলে অ্যানায়নটাকে স্টেবল হতে হবে, এটা এক। আর 2 নম্বর হচ্ছে যে নিউট্রাল লিভিং গ্রুপ সবসময় অ্যানায়ন এর তুলনায় অনেক বেটার লিভিং গ্রুপ হয়, ঠিক আছে। তো দেখো আমি আগে এই 3টে বলে দিচ্ছি, একেবারেই সোজা এগুলো। দেখো এই যে 3, এখানে 2 নম্বর থেকে শুরু করলাম কেন, 1 নম্বরটা আগেরটা হ্যালোজেন্সগুলো যেখানে ছিল, F মাইনাস, L মাইনাস, Br মাইনাস এবং I মাইনাস।
দেখো NH2 মাইনাস আর NH3 মানে এরা দুজন যখন লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে, এই যে এখানে আমি যে এক্সাম্পলসগুলো লিখেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে রিয়াকশানটা লিখলাম, তো আফটার দ্য রিয়াকশান এদেরকে যেমন দেখতে হবে সেইটা এখানে লেখা হয়েছে কিন্তু, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিই, ধরো এই তিনেরটাই যদি আমি এক্সাম্পল দিই তাহলে এরকম লিখবো আমি যে এই যে আর NH2, তো সাপোজ এখানে আর NH2 আছে, এইভাবে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে, করলে পরে এই বন্ডটা ভাঙবে, লোন পেয়ার নিয়ে যখন NH2 বেরোবে তখন NH2-র মাথায় নেগেটিভ চার্জটা আসবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা দেওয়া হয়েছে কোয়েশ্চেনে সেটা হচ্ছে আফটার লিভিং দ্য সাবস্ট্রেট যেমন দেখতে হবে সেইটাকে রাখা হয়েছে কম্পেয়ার করার জন্য। এরকম নয় যে NH2 মাইনাস মানে এখানে আর এর সঙ্গে NH2 মাইনাসের বন্ড আছে, সেটা নয় কিন্তু। যদি আর এর সঙ্গে কোনো নেগেটিভলি চার্জড কোনো গ্রুপের বন্ড থাকে তাহলে সেই বন্ড তো ওইভাবে ভাঙবেই না, কারণ যার মাথায় অলরেডি নেগেটিভ চার্জ থাকবে সে তো আর বন্ড পেয়ারের ইলেকট্রনটা নিজের দিকে নেবে না, সে তো অলরেডি ইলেকট্রন রিচড, আরও ইলেকট্রন এলে রিপালশন হবে ইলেকট্রন, হ্যাঁ। সুতরাং যে কোনো নেগেটিভলি চার্জ যদি হয়ে যায় তাহলে ও আর ইলেকট্রন নেবে না। সুতরাং যখনই আমরা কোনো অ্যানায়ন দেখব যাদেরকে লিভিং গ্রুপ হিসেবে কম্পেয়ার করতে বলেছে, আমাদেরকে বুঝে নিতে হবে যে অ্যানায়ন মানে হচ্ছে লিভ করার পরের মানে প্রোডাক্ট সাইডে ওর হচ্ছে যা অবস্থা সেইটা হচ্ছে অ্যানায়নিক, ঠিক আছে। জেনারেলি এরকমভাবেই কম্পেয়ার করতে দেয়, মানে যখন কম্প্যারিজনটা আছে নিউট্রাল মানে আফটার রিয়াকশানও নিউট্রাল স্পিসিস হয়েছে, অ্যানায়ন মানে আফটার রিয়াকশানও অ্যানায়ন হয়েছে, ঠিক আছে। তো দেখো নাইট্রোজেন নেগেটিভলি চার্জ, নাইট্রোজেন অ্যামোনিয়া নিউট্রাল মলিকিউল সবসময় বেশি স্টেবল দেন অ্যানায়ন। তাহলে বেশি স্টেবল অ্যানায়ন বেশি স্টেবল হলে সে বেশি ভালো লিভিং গ্রুপ। তাহলে যখনই কোনো নিউট্রালের সঙ্গে অ্যানায়নের কম্প্যারিজন দেবে সবসময় নিউট্রাল স্পিসিস বেশি ভালো লিভিং গ্রুপ, ঠিক আছে। অ্যানায়নিক স্পিসিস হচ্ছে পুয়ার লিভিং গ্রুপ বা ব্যাড লিভিং গ্রুপ। এবার যখন অনেকগুলো অ্যানায়ন কম্পেয়ার করতে দিয়েছে আমরা কি করব, এইবার আমরা কোনটা উইক বেস বা কোনটা স্টেবল অ্যানায়ন সেটা কম্পেয়ার করব। যেটা উইক বেস হবে বা স্টেবল অ্যানায়ন হবে সেটা বেশি ভালো লিভিং গ্রুপ। এবার এই তিনটের মধ্যে কম্পেয়ার করব, কী করে করবো দেখো। এক তো যেটা আমি ওই নিয়মটা বললাম যে অ্যানায়নগুলো থাকবে ওদের সঙ্গে তুমি মনে মনে একটা করে H+ যোগ করে দাও, একটা করে তুমি যদি H+ যোগ করে দাও তাহলে ওদেরকে কীরকম দেখতে হবে সেটা ভাবো। এখানে H+ যোগ করলে কি হবে, এটা অ্যামোনিয়া হবে, এখানে H+ যোগ করলে এটা জল হবে, আর এখানে H+ যোগ করলে এটা HF হয়ে গেল। এখন আমরা জানি যে HF হচ্ছে হাইড্রোফ্লুরিক অ্যাসিড, জল হচ্ছে জল নিউট্রাল, অ্যামোনিয়া হচ্ছে একটা বেস, ঠিক আছে। তাহলে আমি যদি এদের অ্যাসিডিক নেচার কম্পেয়ার করি, অ্যাসিডিক নেচার, তাহলে সবথেকে বেশি ভালো অ্যাসিড হচ্ছে HF, তারপরে জল, তারপরে অ্যামোনিয়া তো বেস। তাহলে এই যদি অ্যাসিড হয় তাহলে এই অ্যাসিডের কনজুগেট বেসই তো এরা, তাই না। এই অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে তো এরা, মানে এই অ্যামোনিয়া থেকে যখন আমি একটা H+ বার করে নেব তখন H+ যখন বেরিয়ে যাবে তখন এটা হবে, H2 থেকে যখন একটা H+ চলে যাবে, H+ যখন বিয়োগ হয়ে গেল তখন এটা তৈরি হলো। সুতরাং এইগুলোর কনজুগেট বেস হচ্ছে এরা। তাহলে যে সব থেকে ভালো অ্যাসিড তার কনজুগেট বেস সব থেকে উইক বেস হবে। তাহলে আমরা কি করব, এইবার আমি যদি বেসিসিটি আমি যদি কম্পেয়ার করি, তাহলে সব থেকে স্ট্রং অ্যাসিডের বেস হচ্ছে উইক, তাহলে এই হচ্ছে বেসিসিটির অর্ডার। এবার যত উইক বেস তত ভালো লিভিং গ্রুপ। তাহলে এইবার আমি বলবো যে লিভিং গ্রুপ হিসাবে F- সব থেকে ভালো, তারপরে OH-, তারপরে NH2-, এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, ঠিক আছে। এটা কিন্তু আনসার না, এটা কিন্তু বেসিসিটির অর্ডার। লিভিং গ্রুপ এবিলিটি এর উল্টো হবে, উইক বেস হলে ভালো লিভিং গ্রুপ। আচ্ছা, এই হচ্ছে এক ধরনের কি বলবো এক্সপ্লেনেশন। আরেকটা এক্সপ্লেনেশন সেটা হচ্ছে স্টেবল অ্যানায়ন দিয়ে। আমরা অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে এই স্টেবল অ্যানায়ন হচ্ছে নাকি আনস্টেবল হচ্ছে এটাকে আমরা কম্পেয়ার করতে পারি। দেখো অ্যানায়নটা নেগেটিভ চার্জটা কোন এলিমেন্টের সঙ্গে আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এবার এই তিনজনের মধ্যে আমরা জানি ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে কোনো একটা এলিমেন্ট তার নেগেটিভ চার্জকে রিটেইন করে রাখার, ধরে রাখার প্রবণতা
বা ক্যাপাসিটি বেশি হবে। যত বেশি ইলেকট্রোনেগেটিভ তত নেগেটিভ চার্জকে রিটেইন করার ক্যাপাসিটি বেশি, অর্থাৎ F মাইনাস নেগেটিভ চার্জকে নিজের কাছে ধরে রাখবে, ছাড়তে চাইবে না। অর্থাৎ বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় নেগেটিভ চার্জ বেশি স্টেবল। মানে ইলেকট্রোনেগেটিভ মানেই তো তাই, সেই ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাক্ট করবে। তাহলে যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তত বেশি করে অ্যাট্রাক্ট করবে। আমরা এইটা মনে রাখবো যে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেগেটিভ চার্জকে বেশি ভালো করে ধরে রাখতে পারে, অর্থাৎ স্টেবিলিটি দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা এরকমও বলতে পারি যে নেগেটিভ চার্জ ইজ মোর স্টেবল অন মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে সেই ক্ষেত্রে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ তাহলে ওখানে নেগেটিভ চার্জ সব থেকে বেশি স্টেবল, মানে স্টেবল অ্যানায়ন মানে ওর লিভিং গ্রুপ এবিলিটি সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে এই অর্ডারে হচ্ছে কমে যাচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, সুতরাং এই অর্ডারে লিভিং গ্রুপ এবিলিটিও কমে যাবে। তাহলে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অর্ডার ওখানে। ঠিক আছে, বুঝতে পারলাম আশা করি। আচ্ছা, এইগুলো তো হয়ে গেল। আচ্ছা, 6এরটা দেখো এবার। আমি এটা মুছে নিই তাহলে একটু সুবিধা হবে। 6এরটা কী আছে দেখো, একটা হচ্ছে মিথক্সাইড আয়ন CH3O- মানে হচ্ছে মিথক্সাইড। ঠিক আছে, মিথক্সাইড। আমি একটা জেনারেল এক্সাম্পল দিই আগে, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে সেটা হচ্ছে যে সাপোজ একটা কম্পাউন্ড এরকম আছে ROH, অ্যালকোহল। ঠিক আছে, যে কোনো অ্যালকোহলগুলো আবার উইক অ্যাসিড হিসেবে কাজ করে, একটা খুব উইক ওরা অ্যাসিড হয়। তো এই OH বন্ডটা ব্রেক করে যায়। OH বন্ড যদি ব্রেক করে যায় তাহলে H+ হয় আর RO- তৈরি হয়। ঠিক আছে, তাহলে H+ বেরিয়ে গেল আর বাকি যেটা পড়ে থাকলো RO-, সেটা হচ্ছে কনজুগেট বেস। এবার এই RO- বলা হয় অ্যালকক্সাইড আয়ন। কি বলা হয়? অ্যালকক্সাইড। অ্যালক মানে হচ্ছে আমরা জানি IUPAC নমেনক্লেচারে পড়েছি যে এই ALK, অ্যালক, এটাকেই কার্বনের সংখ্যার উপরে ডিপেন্ড করে মিথ, ইথ, প্রোপ, বিউট এইসব নাম দেওয়া হয়, রাইট? তাহলে CH3 মানে কটা কার্বন? একটা কার্বন। তাহলে একটা কার্বনের সময় এই ALK এর বদলে আমরা কি লিখবো? মিথ, তাই না? METH। তাহলে এটার নাম হয়ে যাবে মিথক্সাইড। ঠিক আছে, অ্যালকক্সাইডে একটা কার্বন থাকলে মিথক্সাইড, দুটো কার্বন থাকলে মানে মিথাইলের জায়গায় যদি এখানে ইথাইল গ্রুপ থাকে তাহলে ইথক্সাইড আয়ন, প্রোপক্সাইড, বিউটক্সাইড, এরকম নাম হয়। এটা হচ্ছে সেই। আর এটা হচ্ছে ফেনল থেকে তৈরি হওয়া। বেনজিন রিংয়ের সঙ্গে যদি OH থাকে তাহলে সেটাকে তার নাম হচ্ছে কি? ফেনল। ফেনলটা ইটসেলফ IUPAC নেম। যাই হোক, ফেনল থেকে যখন একটা H+ চলে গেল তখন বেনজিন বলা হয়, মানে C6H5O- তৈরি হচ্ছে। এটাকেই আমি পরের কোয়েশ্চেনে কোথাও একটা PHO লিখেছি, একই জিনিস কিন্তু। এর নাম হচ্ছে ফেনক্সাইড আয়ন। কি নাম? ফেনক্সাইড। নামগুলো কেন বলছি? এগুলো আমাদের পরে খুবই কাজে লাগবে এবং এই নামগুলো না জানলে তখন আর ফার্দার যে কাজগুলো সেগুলো করা যাবে না। তাই জন্য আমি একটু বেশি সময় নিয়ে নামগুলোও বলে রাখছি। এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয়, ফেনক্সাইডকে আমরা এরকমভাবেও লিখতে পারি, বেনজিন বলয় লিখে O-, অথবা আমরা এরকমও লিখতে পারি C6H5O-। ঠিক আছে, এই সেম জিনিস ফেনক্সাইড আয়নকেই তিনভাবে প্রকাশ করা যায়। এখন আমাদের মূল কাজ কি? এদের মধ্যে কে বেশি ভালো লিভিং গ্রুপ, মানে কে বেশি স্টেবল অ্যানায়ন তৈরি করবে, মানে এই দুটো অ্যানায়নের মধ্যে কে বেশি স্টেবল। এক তো আইদার কে বেশি স্টেবল অথবা কে উইক বেস, এই দুটোর মধ্যে যে কোনো একটা বুঝে গেলেই হবে। এবার দেখো, যেহেতু বেনজিন বলা হয় এবং এই যে পাই বন্ড, পাই, সিগমা এবং নেগেটিভ চার্জ, তো ডেফিনেটলি এখানে কি হবে? রেজোনেন্স হবে। তাহলে আমরা বলতে পারবো যে ফেনক্সাইড আয়নটা হচ্ছে রেজোনেন্স এর সাহায্যে ও স্টেবিলিটি পাচ্ছে, রেজোনেন্স স্টেবলড। whereas এই মিথক্সাইডে মিথাইল গ্রুপের +I এফেক্ট, +I মানে কি? ইলেকট্রন ও পুশ করছে অন্যদিকে, না? +I যে কোনো প্লাস এফেক্ট, +I, +H, +M, এগুলো হচ্ছে আমরা কি জানি? ইলেকট্রন রিলিজিং এফেক্ট। হ্যাঁ, এদেরকে ইলেকট্রন রিলিজিং গ্রুপ বলা হয় বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলা হয়। তো ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ বাড়বে, নেগেটিভ চার্জের ডেনসিটি ইনক্রিজ করবে। এখন যে কোনো চার্জের ডেনসিটি ইনক্রিজ করা মানে সেটা সিস্টেমকে ডিস্টেবিলাইজ করে দেয়, মানে সিস্টেমের স্টেবিলিটি কমিয়ে দেয়। আমি এর আগে বলেছিলাম অনেকবার, আবার অনেকবার বলবো ভবিষ্যতে, যে কোনো চার্জ নিউট্রালাইজিং এফেক্ট হচ্ছে স্টেবিলাইজিং এফেক্ট।
আবার বলছি, যে কোনো চার্জ নিউট্রালাইজিং এফেক্ট, মানে চার্জ প্রশমনকারী যে কোনো এফেক্ট, সেটা হচ্ছে স্টেবিলাইজিং এফেক্ট। কারণ যে কোনো স্পিসিস স্টেবল কখন থাকে? নিউট্রাল অবস্থায়। চার্জড অবস্থায় কেউ বেশি স্টেবল হতে পারে না। যে জন্য আমরা একটু আগে বললাম যে কোনো নিউট্রাল লিভিং গ্রুপটা বেশি ভালো লিভিং গ্রুপ হয় দেন অ্যানায়নিক লিভিং গ্রুপ। ঠিক আছে? তো যে কোনো চার্জ স্পিসিসের তুলনায় যেহেতু নিউট্রাল স্পিসিসটা বেশি ভালো, অর্থাৎ বেশি স্টেবল, তাই জন্য আমরা বলি যে কোনো নিউট্রালাইজিং এফেক্ট হচ্ছে স্টেবিলাইজিং এফেক্ট। আমি একটা কথা লিখেও রাখি এখানে এটা। ঠিক আছে? কী লিখবো? যে নিউট্রালাইজিং, অ্যাকচুয়ালি চার্জ নিউট্রালাইজিং এফেক্ট, চার্জ নিউট্রালাইজিং এফেক্ট ইজ স্টেবিলাইজিং এফেক্ট। ঠিক আছে? চার্জ যদি নিউট্রাল হয় তাহলে সিস্টেম স্টেবল হবে। এখন মিথাইল কী করছে? এর ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। নিউট্রালাইজ কখন হবে? ও যদি সব কটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন ক্লাউডটাকে ও বিস্তার করিয়ে দিতে পারে, মানে ছড়িয়ে দিতে পারে, তখন তো চার্জের ডেনসিটি কমবে। আর চার্জ ডেনসিটি কমে যাওয়া মানে হচ্ছে নিউট্রাল হওয়ার দিকে যাচ্ছে। তার উল্টোটা এখানে হচ্ছে। এখানে চার্জ, অক্সিজেনের চার্জ কোথায় আসবে? প্রথমে এখানে নেগেটিভ চার্জ হবে, তো এখানে নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ড হবে, তো এখানে নেগেটিভ চার্জ হয়ে যাবে রেজোনেন্সের ফলে। তারপরের ছবিতে আমরা দেখব, পরের যে আরএসটা থাকবে সেখানে আমরা দেখব এখানে নেগেটিভ চার্জ হচ্ছে, তারপর দেখব এখানে নেগেটিভ চার্জ হচ্ছে। তার মানে একটা, দুটো, তিনটে, চারটে অ্যাটমের মধ্যে অক্সিজেনের নেগেটিভ চার্জটা ডিসপার্সড হয়ে গেল বা ডিলোকালাইজড হয়ে গেল। ডিলোকালাইজেশন বলে তো এটাকে। তো যে চার্জটা অক্সিজেনের মাথায় ছিল সেটা যেহেতু স্প্রেড করছে, ডিলোকালাইজ হচ্ছে, তাহলে অক্সিজেনের চার্জ ডেনসিটি কমছে। চার্জ ডেনসিটি কমছে মানেই চার্জ নিউট্রালাইজড হচ্ছে, সুতরাং সিস্টেম স্টেবিলিটি পাচ্ছে। তাহলে এই দুটো আয়নের মধ্যে বেশি স্টেবল আয়নকে ফেনক্সাইড, মোর স্টেবল আয়ন মানে বেশি ভালো লিভিং গ্রুপ। তাহলে লিভিং অ্যাবিলিটি আমাদের এই হচ্ছে তার আনসার, রাইট? এই হচ্ছে আমাদের আনসার, যে বেশি ভালো লিভিং গ্রুপ হতে গেলে বেশি স্টেবল অ্যানায়ন হতে হবে। একই নিয়মে আমরা আসি পরেরটাতে। এখানে আমরা দেখব যে এটা হচ্ছে, দেখো, অ্যাসিটেট আয়ন। এই যে CH3CO O-, এটার নাম হচ্ছে অ্যাসিটেট। এটা তো মিথক্সাইডটাই লিখেছি আরেকবার। অ্যাসিটেট কেন এটার নাম? এটার নাম অ্যাসিটেট তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছে কোত্থেকে? দেখো, CH3COOH থেকে। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তোমরা নিশ্চয়ই এটার সংকেত বা নাম ক্লাস 10-এও পড়েছো। এখন এই যদি একটা H+ ছেড়ে দেয়, অর্থাৎ H+ যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে পড়ে থাকবে কি? CH3CO O-। ঠিক আছে? এইটারই নাম হচ্ছে অ্যাসিটেট। ঠিক আছে? এখানে এক জিনিস আমি উল্লেখ করে দিই, সেটা হচ্ছে এই যে CH3CO, এইটুকু যে গ্রুপটা, এটার একটা নাম আছে। তার আগে বলি যে RC+O, এই গ্রুপটারও একটা নাম আছে। RC+O এর আর যখন মিথাইল তখন সেটা হচ্ছে CH3CO। ঠিক আছে? এবার নামটা কি হয়? RCO গ্রুপের নাম হয় অ্যাসাইল। নামগুলো খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে অনেক কাজে লাগবে আমাদের, সুতরাং এই নামগুলো ভুলে গেলে চলবে না। অ্যাসাইল গ্রুপ। এবার অ্যাসাইল গ্রুপ, তো এবার যখন এই আরটা স্পেশালি যখন মিথাইল, তখন এই পার্টিকুলার গ্রুপটার নামই হচ্ছে অ্যাসিটাইল। কি নাম? অ্যাসিটাইল, রাইট? এবার ভাবো অ্যাসিটাইলের সঙ্গে, এবার এই অ্যাসিটাইল গ্রুপটাকে অনেক সময় এসি এইভাবে সংক্ষেপে লেখা হয়। এবার ভাবো অ্যাসিটাইল গ্রুপের সঙ্গে যদি আমি একটা অক্সিজেন লাগিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে না? CH3CO অলরেডি আছে, একটা যদি O- দিয়ে দিই তাহলে অ্যাসিটেট হয়ে যাবে। সেই কারণে অ্যাসিটেট গ্রুপের সংকেত অনেক সময় এরকম লেখা হয় ACO-। ঠিক আছে? ওই জন্য আমি, দেখো, 8 নম্বর এক্সাম্পল এখানে একটা ACO- দিয়েছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসিটাইল গ্রুপ। ঠিক আছে? এবার আমরা ফিরে আসছি 7 নম্বর এক্সাম্পলে। তাহলে এই 7 নম্বর এক্সাম্পলে দেখো, মিথক্সাইড তো আবারও আগের এক্সাম্পলটার মতোই, মিথাইল যেহেতু +I দেবে, +I অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে, ডিস্টেবিলাইজ করবে, স্টেবিলিটি কমিয়ে দেবে। কিন্তু এখানে এই যে রেজোনেন্স হচ্ছে, তাহলে অক্সিজেনের চার্জ ডেনসিটি কী হচ্ছে? স্প্রেড করছে, দুটো অ্যাটমের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে।
তাহলে চার্জ ডেন্সিটি কমে যাচ্ছে, সিস্টেম স্টেবিলিটি পাচ্ছে মানে মোর স্টেবল অ্যানায়ন, তার মানে বেটার লিভিং গ্রুপ। তাহলে লিভিং অ্যাবিলিটি এই, ঠিক আছে, মিথক্সাইডের থেকে অ্যাসিডেট বেশি ভালো লিভিং গ্রুপ, রাইট। আটেরটা এইবার দেখো, আটেরটা হচ্ছে অ্যাকচুয়ালি 6 আর 7-এর কম্বিনেশন। 6 আর 7-এ যে তিনজন আছে, মিথক্সাইড, ফিনক্সাইড, অ্যাসিটেট, সেই তিনজনকে আমি লিখেছি। তাহলে দেখো এবার এইখানে একমাত্র এখানে হচ্ছে আবার আগের মতন বলবো যে প্লাস আই এফেক্ট যেহেতু আছে মিথাইলের, ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে, অক্সিজেন অ্যাটমের স্টেবিলিটি কমাচ্ছে। আর এই দুটো জায়গাতেই কি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে। রেজোনেন্সের ফলে অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি স্প্রেড করে যাচ্ছে, ডিলোকালাইজড হচ্ছে, তার ফলে সিস্টেম স্টেবিলিটি পাচ্ছে। তাহলে সব থেকে খারাপ লিভিং গ্রুপ তো এটা বোঝানো গেল। এবার এই দুজনের মধ্যে কে বেটার লিভিং গ্রুপ? বেটার লিভিং গ্রুপ দেখো, আমি অলরেডি একটা ছবি তো আঁকাই আছে ওখানে অ্যাসিডেটটা, স্টিল আমি আরেকবার ছবিটা আঁকবো। অ্যাসিডেটে কি হচ্ছে দেখো, CH3CO O-। আমি যদি এই রেজোনেটিং স্ট্রাকচার আঁকি আরেকটা, তাহলে এইটা এখানে আসবে এবং এটাকে দেখতে কেমন হয়ে যাবে দেখো, O-, আর এখানে ডাবল বন্ডেডও হবে। আর ফিনক্সাইড আয়নে কি হচ্ছে দেখো, ফিনক্সাইড আয়নে O-। তো যদি এই পাই বন্ডটা খুলে যায়, তাহলে এর যে আরেকটা RS আমি দেখব, সেখানে ডাবল বন্ডেড অক্সিজেন, এখানে মাইনাস চার্জ, এই, ঠিক আছে, অ্যান্ড সো অন, আরও হবে এখানে। আরও একটাই দেখাচ্ছি, আর দেখাচ্ছি না। নেক্সট RSটা কি হবে, তাহলে এখানে নেগেটিভ চার্জ হবে, এখানে পজিটিভ চার্জ হবে, আরও এরকম চলবে RS। এবার যেটা বলার আমার, তোমরা অলরেডি জানো, স্টিল আমি আরেকবার এক্সপ্লেন আমাকে যেহেতু করতেই হবে, যেহেতু একটা টপিক পড়াচ্ছি, আমি তো দুম করে বলে দিতে পারি না, এক্সপ্লেন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডেট আয়নে দুটো ইকুইভ্যালেন্ট RS তৈরি হয়েছে। কি তৈরি হচ্ছে? ইকুইভ্যালেন্ট RS বা ইকুয়াল RS। ইকুয়াল RS কেন? এই RSটাকে যেমন দেখতে, CH3 আছে, একটা C ডাবল বন্ড O আছে, আর একটা O- আছে, এখানেও তাই, CH3 আছে, একটা C ডাবল বন্ড O আছে, আর একটা CO- আছে। ইকুইভ্যালেন্ট, একই রকম দেখতে, কিন্তু এখানে তা নয়। এখানে অক্সিজেনের মাথা মাইনাস, এখানে কার্বনের মাথা মাইনাস, এখানে কার্বনের মাথা মাইনাস, এখানে অক্সিজেন মানে CO বন্ডটা সিঙ্গেল বন্ড, এখানে CO বন্ডগুলো ডাবল বন্ড। তাহলে এই যে RSগুলো, এগুলো নন ইকুইভ্যালেন্ট RS। এবার আমরা সবসময় জানি যে ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট RS যদি হয়, তাহলে তার স্টেবিলিটি কার বেশি হয়? ইকুয়াল RS গ্রেটার দেন নন ইকুয়াল বা নন ইকুইভ্যালেন্ট RS। তাহলে যেহেতু ইকুইভ্যালেন্ট RS তৈরি করছে কে? অ্যাসিটেট, তাহলে ওখানে স্টেবিলিটি বেশি, আর যত বেশি স্টেবল অ্যানায়ন তত ভালো লিভিং গ্রুপ। তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার, সব থেকে ভালো, ঠিক আছে। যদি কেউ ইকুয়াল RS তৈরি করে, তাহলে RS এর সংখ্যা কম হলেও সমস্যা নেই, এখানে মাত্রই দুটো RS তৈরি হচ্ছে। এটা তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, যেখানে একটা, দুটো, তিনটে, স্টিল আরও একটা হবে, এখানে RS 4টে RS তৈরি হবে। কিন্তু 4টে হোক 6টা হোক, RS এর সংখ্যা আমরা তখনই কম্পেয়ার করি যখন মানে আমি এই যে অ্যাসিডেট আর ফেনক্সাইড কম্পেয়ার করছি, তো RS এর সংখ্যা এর দুটো, এর 4টে এখানে কম্পেয়ার করা যাবে না, কারণ এটা ইকুয়াল RS, এটা নন ইকুয়াল RS তৈরি করছে। যদি দুজনেই নন ইকুয়াল RS তৈরি করে বা দুজনেই ইকুয়াল RS তৈরি করছে, তখন আমরা RS বা রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা কাউন্ট করব, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অর্ডার। আচ্ছা, 9টা দেখো, OH- আর SH-। কি বললাম আমি? যে আমরা বললাম যে আমরা যদি এই ধরনের থাকে, যখন এই ধরনের অর্গ্যানিক স্পিসিস থাকছে, আমাদের স্টেবিলিটি কম্পেয়ার করা খুব সহজ হচ্ছে, কারণ আমরা ইন্ডাকটিভ এফেক্ট জানি, হাইপার কনজুগেশন জানি, রেজোনেন্স জানি। এই ক্ষেত্রে আমাদের সুবিধা কী হবে? যদি আমরা এদের সঙ্গে একটা করে H মনে মনে যোগ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে একটা H+ যোগ করে দিলে এটা হয়ে যাবে জল, আর এটা হয়ে যাবে H2S। এখন মনে করো দেখো, জল তো নিউট্রাল আমরা জানি। এখন মনে করে দেখো, ক্লাস 10-এ তোমরা পড়েছিলে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, যেখানে H2S মানে হাইড্রোজেন সালফাইড, তার প্রস্তুতি, তার রিয়াকশান এসব ছিল। সেখানে প্রথমেই এটা বলা হয় যে H2S হচ্ছে একটা মাইল্ড অক্সিডাইজিং কম্পাউন্ড, মৃদু আম্লিক ধর্ম আছে এর মধ্যে। তাহলে যদি এটা অ্যাসিড হয় আর এটা তো নিউট্রাল, তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ নিশ্চয়ই এর বেশি। অ্যাসিডিক স্ট্রেংথ যদি এর বেশি হয়, তাহলে এর যে কনজুগেট বেস, এইটা হবে উইক বেস। তাহলে এই যদি উইক বেস হয়, তাহলে এর লিভিং এবিলিটি বেশি হবে, ঠিক আছে। লাস্ট দেখো, এটা অ্যাকচুয়ালি আমরা আগে করে ফেলেছি এরকমটা। এই যে এখানে রেজোনেন্সটা হচ্ছে, ঠিক আছে,
এই রেজোনেন্সের ফলে এ কী করবে, ইকুয়াল আরএস তৈরি করবে, রাইট, ইকুয়াল আরএস হয়ে গেল। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এখানে এই যে অক্সিজেনটা আছে, লোন পেয়ারটা যদি এখানে ডোনেট করে তাহলে এই বন্ডটা খুলে যাবে, সেক্ষেত্রে এখানে ও মাইনাস আর এখানে ডাবল বন্ড ও এইচ, ও এর মাথায় প্লাস চার্জ। এবার দেখো এটা নিউট্রাল আরএস, এটা চার্জড আরএস, মানে নন ইকুয়াল আরএস বা নন ইকুইভ্যালেন্ট আরএস, আর এখানে ইকুইভ্যালেন্ট আরএস। তাহলে ইকুইভ্যালেন্ট আরএস হচ্ছে মোর স্টেবল, সুতরাং বেশি ভালো লিভিং গ্রুপ। ঠিক আছে, কপি করো। দেখো 11 নম্বরটা হচ্ছে CH3 C+- মানে অ্যাসিটেট, আর এখানে CF3 আছে C+-। এবার C+- পোর্শনে তো রেজোনেন্স হবেই, ইকুয়াল আরএস তৈরি হবে দুটো, যেমনটা একটা এটার দেখালাম আগের বার। তো দুটোতেই দুটো করে ইকুয়াল আরএস তৈরি হচ্ছে, ইকুয়াল আরএসের পোর্শনটাতে কোনো সমস্যা নেই, দুটোতেই মানে সেম কম্পিটিশানের ওরা সেম জায়গায় আছে। এবার ডিফারেন্সটা কোথায় থাকো, ডিফারেন্স হচ্ছে এই CF3 গ্রুপের কিন্তু -I এফেক্ট, আর এখানে মিথাইলের হচ্ছে +I এফেক্ট। -I কেন? কারণ ফ্লোরিন আছে, যে কোনো হ্যালোজেনগুলো -I এফেক্ট দেখায় ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি, আমরা জানি। তাহলে তিনটে ফ্লোরিন মানে একটা স্ট্রং -I কাজ করছে। -I মানে ইলেকট্রন পেয়ার, ইলেকট্রন ডেন্সিটি এই দিকে চলে যাবে, মানে এই C+- এর উপরে যে ইলেকট্রন ডেন্সিটি সেইটা আবারও ডিসপার্সড বা ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, সুতরাং সিস্টেমের স্টেবিলিটি বাড়ছে। উল্টো দিকে এখানে মিথাইল কি করছে, +I, মানে ইলেকট্রন ওই দিকে পাঠাচ্ছে। তার মানে এই C+- পোর্শনে ইলেকট্রন নেগেটিভিটি ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি বাড়লে টোটাল সিস্টেমের স্টেবিলিটি কমে যাবে। তাহলে যেটা বেশি স্টেবল অ্যানায়ন সেটা বেশি ভালো লিভিং গ্রুপ। তাহলে এই হচ্ছে লিভিং গ্রুপের অর্ডার, রাইট। পরেরটা অ্যাসিটেট, আর এখানে হচ্ছে মিথাইল সালফোনেট SO3H, একটা দুটো তিনটে অক্সিজেন SO3, আর তারপরে H থাকলে আমরা জানি SO3H গ্রুপের নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ। তাহলে সালফোনিক অ্যাসিড একটা H ছেড়ে দেওয়ার পরে এই অ্যানায়নটা তৈরি হয়েছে, সালফোনেট আয়ন। এটা যেমন কার্বক্সিলিক অ্যাসিড COOH, তেমনি SO3H হচ্ছে সালফোনিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলেট আর সালফোনেট যখনই আমরা কম্পেয়ার করব, সবসময় সালফোনেটটা বেশি স্টেবল হবে। সালফোনেটের স্টেবিলিটি বেশি কেন? কারণ এখানে দুখানা ইকুয়াল আরএস তৈরি করে, এখানে তিনখানা ইকুয়াল আরএস তৈরি হয়, ঠিক আছে। একটা হচ্ছে এটা যেটা দেওয়া আছে, আর একটা হচ্ছে যদি এটা এখানে চলে যায় তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3S, এবার ওপরে মাইনাস হয়ে গেল, নিচে ডাবল বন্ডেড ও, ডান দিকে ডাবল বন্ডেড ও। আর একটা যেটা স্ট্রাকচার হবে সেখানে নিচেরটাতে মাইনাস চার্জ হবে। তো একটা দুটো, আর একটা নিচেরটায় নিচের অক্সিজেনে মাইনাস চার্জওয়ালা, সেটা হচ্ছে থার্ড আরএস। তাহলে এখানে তিনটে ইকুয়াল আরএস, এখানে দুটো ইকুয়াল আরএস, ন্যাচারালি এটা বেশি স্টেবল, তো এটা বেশি ভালো লিভিং গ্রুপ। আচ্ছা, এবারে 13টা দেখো এই 11টার মতন। এখানে যেমন আমরা কার্বক্সিলেট আয়নে একবার +I আর -I গ্রুপ দিয়েছি, এখানে তেমন এই সালফোনেট আয়নের সঙ্গে একবার এটা +I গ্রুপ আর একবার এটা -I গ্রুপ, ঠিক আছে। তাহলে -I যদি হয় তাহলে সিস্টেমকে কী দেবে, স্টেবিলিটি দেবে, তাহলে এর লিভিং এবিলিটি বেশি, ঠিক আছে। সবসময় এটা জেনে রাখবে যে অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ, অ্যানায়নকে স্টেবিলিটি দেবে কারা, মাইনাস এফেক্ট যারা আছে, -I -H, সার্টেন একটা কেসে হয় -M, ঠিক আছে। তো -I -M এরা হচ্ছে নেগেটিভ চার্জকে স্টেবিলিটি দেবে, তাহলে প্লাস এফেক্টগুলো স্টেবিলিটি দেবে না, কমিয়ে দেবে স্টেবিলিটি। আর যদি আমি না অ্যানায়নের বদলে ক্যাটায়ন কম্পেয়ার করি, তখন আমরা দেখব ক্যাটায়নকে +I +M +H এরা স্টেবিলিটি দেবে, আর -I -M এরা স্টেবিলিটি কমিয়ে দেবে। এইটা একটা ছোট একটা ট্রিক, এটা মনে রাখলে অনেক কাজ অনেক ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি ওটা লিখবো, যে একটা নোট হিসাবে লিখে রাখতে পারি যে -H -M -H, ঠিক আছে। যেহেতু মাইনাস আছে তাহলে এরা স্টেবিলাইজেস অ্যানায়নস, অ্যানায়নকে স্টেবিলিটি দেয়, ঠিক আছে। তাহলে ন্যাচারালি এরা ডিস্টেবিলাইজেস ক্যাটায়নস, ঠিক আছে। একই রকমভাবে +I +H +M
এরা কি করে, প্লাস যেহেতু, তাহলে এটা স্টেবিলাইজেস ক্যাটায়নস। ঠিক আছে, আমার মনে হয় এই একটা আর এই দুটো স্টেটমেন্ট মনে রাখলেই উল্টোটা অটোমেটিক্যালি মনে থাকবে, যে মাইনাস এফেক্টগুলো মাইনাস চার্জকে স্টেবিলিটি দেবে আর প্লাস এফেক্টগুলো প্লাস চার্জকে স্টেবিলিটি দেবে। ঠিক আছে, কপি করো। আরও একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল বলবো। দেখো আমাদের এক্সাম্পল নাম্বার হচ্ছে 14। একটা স্পেশাল লিভিং গ্রুপ, সেটা হচ্ছে আমরা বলি, ওটার নাম দিই টসাইলেট আয়ন। টসাইলেট আয়ন, ঠিক আছে, ও টি বড় হাতের, এস ছোট হাতের, ওটিএস। টসাইলেটের অ্যাকচুয়াল নাম হচ্ছে প্যারা টলুইন সালফোনেট আয়ন। প্যারা টলুইন সালফোনেট। তাহলে সালফোনেট মানে কীরকম হয় বুঝতেই পারছো, SO3 মাইনাস, এই যে SO3 মাইনাস হয়ে গেছে। এবার কার সঙ্গে থাকবে এটা, প্যারা টলুইন। মানে টলুইন মানে কি, বেনজিন রিংয়ের সঙ্গে একটা মিথাইল থাকলে সেটাকে টলুইন বলে। বেনজিন রিংয়ের সঙ্গে একটা মিথাইল থাকলে সেটাকে টলুইন বলে। এবার টলুইনের পি ফর প্যারা, প্যারা পজিশনে, প্যারা মানে ঠিক অপোজিট যে কার্বনটা, যে কার্বনের সঙ্গে মিথাইল তার অপোজিট কার্বনটাকে এই মিথাইলের সাপেক্ষে প্যারা পজিশন বলে। তো প্যারা পজিশনে ওই সালফোনেট আয়নটা আছে। তো দিস ইজ কল্ড ওটিএস, অর্থাৎ টসাইলেট আয়ন। খুব ভালো একটা লিভিং গ্রুপ এটা। এবার এর কিছু আরও ডেরিভেটিভ আছে, যেরকম আমরা প্যারা টলুইন সালফোনেট বলছি, সেরকম এই গ্রুপটাকে সরিয়ে দিয়ে এখানে যদি আমরা অন্য কোনো গ্রুপ দিই, আমরা জানি যে মিথাইলের প্লাস আই আছে, তাই না, আর প্যারা পজিশন থেকে ও প্লাস এইচটাও শো করতে পারে। তাহলে প্লাস আই আর প্লাস এইচ দুটো ফ্যাক্টর ওখানে কাজ করছে, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটিও, ইলেকট্রনকে ও পুশ করছে ওপরের দিকে। তার মানে এই সালফোনেট যে অ্যানায়নটা, সেখানে ফাইনালি ইলেকট্রন ডেন্সিটি ও কী করছে, ইনক্রিজ করছে। আর ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করলে কী হবে, স্টেবিলিটি কমে যাবে সিস্টেমের, তাই তো। তাহলে আমরা যদি এখানে কোনো প্লাস আই বা প্লাস এম এফেক্টওয়ালা গ্রুপের বদলে যদি মাইনাস আই মাইনাস এম গ্রুপ লাগাই, তাহলে কী হবে, এই যে ইলেকট্রন ডেন্সিটি, অ্যাকচুয়ালি এই ইলেকট্রন ডেন্সিটিটা তখন অনেক বেশি করে কী হবে, মানে কমে যাবে, সিস্টেম আরও বেশি স্টেবিলিটি পাবে। তো এটা তো ইটসেলফ একটা খুব ভালো লিভিং গ্রুপ। এর থেকেও আরও ভালো কিছু লিভিং গ্রুপ এখান থেকে ডিরাইভ করা হয়েছে। সেটা হচ্ছে কীরকম, দেখো আমি সবার আগে এটাকে লিখছি। এবার আমি SO3 মাইনাসকে এরকম একবার লিখে দিলাম, কারণ এবার আমি খালি প্যারা পজিশনে টলুইনটাকে দেবো। আমি বলবো যে এটার থেকে বেশি ভালো লিভিং গ্রুপ হচ্ছে এটা, যেখানে প্যারা পজিশনে কোনো গ্রুপই নেই। কেন, এখানে মিথাইল তো প্লাস আই দিচ্ছিল, ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছিল। তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেওয়ার মতন কেউ প্যারা পজিশনে নেই। তাহলে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে কি এর স্টেবিলিটি কমানো, স্টেবিলিটি কমানোর মতন কেউ নেই। সুতরাং এই আয়নটার স্টেবিলিটি বেশি। তাহলে এটাকে যেমন আমরা বলি টসাইলেট আয়ন, এটা যদি বেনজিন থেকে এসছে এটাকে বলা হয় ব্রসাইলেট আয়ন, এবং এর স্টেবিলিটি বেশি, মানে এর লিভিং এবিলিটিও বেশি। ঠিক আছে, লিভিং গ্রুপ হিসাবে এদের যে এবিলিটি এটা বেশি। আর এর থেকে বেশি হবে যদি এখানে কোনো, সাপোজ আমি এখানে একটা ক্লোরিন লাগিয়ে দিলাম। ক্লোরিন আমরা জানি যে হ্যালোজেনগুলোর কি থাকে, দেখো হ্যালোজেনগুলোর মাইনাস আই এফেক্ট থাকে। যদিও হ্যালোজেনগুলোর প্লাস এম এফেক্ট থাকে, কিন্তু মাইনাস আই গ্রেটার দেন প্লাস এম। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এগুলো জেনেছো রেজোনেন্স পড়ার সময়। আচ্ছা, এইবার দেখো, তাহলে মাইনাস আই যদি বেশি হয়, মাইনাস আই মানে ও ইলেকট্রন নিজের দিকে টানবে। তাহলে ইলেকট্রন যদিও নিজের দিকে টেনে নেয়, তাহলে এই ইলেকট্রন ডেন্সিটি খানিকটা রিলোকালাইজড হবে, অর্থাৎ স্টেবিলাইজড হবে সিস্টেম। তাহলে এই সিস্টেম এই অ্যানায়নটা অনেক বেশি স্টেবল অ্যানায়ন এবং এর লিভিং এবিলিটি অনেক বেশি। এখন যদি মাইনাস আই গ্রুপ আছে, এটা Cl, আমি যদি মাইনাস আই গ্রুপের পরিবর্তে কোনো একটা স্ট্রং মাইনাস এমওয়ালা গ্রুপ লাগাই, মাইনাস এম গ্রুপ, ফর এক্সাম্পল NO2, আমরা জানি NO2 গ্রুপের স্ট্রং মাইনাস আই এবং স্ট্রং মাইনাস এম আছে। তার মানে এই ইলেকট্রনটাকে যে ওর নিজের দিকে টানছে থ্রু মেসোমেরিক এফেক্ট বা রেজোনেন্স। সুতরাং এই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্যাপাসিটি NO2 সেটা সব থেকে বেশি হবে। ন্যাচারালি ওর লিভিং গ্রুপ এবিলিটি বা স্টেবিলিটি অফ দ্য অ্যানায়ন সেটাও সব থেকে বেশি হবে। ঠিক আছে, এটাকে ইনফ্যাক্ট এই যেহেতু টসাইলেটের মতন
টসাইলেট থেকে এদেরকে ডিরাইভ করা হয়েছে, তাই এটাকে নসাইলেট আয়ন বলে অনেক সময়। ঠিক আছে, তো যাই হোক এই হচ্ছে এদের স্টেবিলিটি অর্ডার। যদিও এইগুলোকে আমরা খুব বেশি কাজে ব্যবহার করি না, আমাদের খুব বেশি কাজে লাগে হচ্ছে এই ওটিএস বা টসাইলেট আয়নটা। ঠিক আছে, এটা কী কাজে লাগে আমি এক্ষুনি বলবো, এটাকে কপি করো। আচ্ছা আমি এখানে না এই একটা নাম বোধহয় ভুলে গেছি, এটা ব্রসাইলেট না, এটা অ্যাকচুয়ালি বেসাইলেট। বেনজিন থেকে বেসাইলেট নামটা হয়েছে। ব্রসাইলেট নাম হয় যখন এখানে ব্রোমিন থাকে তখন। ঠিক আছে, তো এটা একটু কারেক্ট করে নাও। আমরা একটা এরকম হেডিং দিই যে সামটাইমস ব্যাড লিভিং groups are converted into good living groups। ঠিক আছে, ফর এক্সাম্পল এইবার আমি এক্সাম্পলে লিখছি, একটা হচ্ছে এই OH মাইনাস গ্রুপ, যেটাকে কনভার্ট করা হয় কিসে, নিউট্রাল ওয়াটার মলিকিউলে কনভার্ট করে দেওয়া হয়। অবশ্য ওয়াটার মলিকিউলে কনভার্ট না করে আরেকটা কিছু করা যায়, ওটিএস করা যায়। তাহলে ফর এক্সাম্পল 1 নম্বর হচ্ছে OH মাইনাস। এবার কীভাবে করা হয় দেখো, এবার কীভাবে একে আমি গুড লিভিং গ্রুপে কনভার্ট করব। অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখন ROH থাকছে তখন যদি নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করে, তাহলে এই OH মাইনাসটা বাইরে বেরোচ্ছে, তো RNU প্লাস OH মাইনাস। তো এটা হচ্ছে OH মাইনাস মানে এটা হচ্ছে স্ট্রং বেস আর উইক বা পুয়ার লিভিং গ্রুপ। যেহেতু স্ট্রং বেস তাই পুয়ার লিভিং গ্রুপ বা ব্যাড লিভিং গ্রুপ। এবার দুটো মেথড আছে একে গুড লিভিং গ্রুপে কনভার্ট করার জন্য। মেথড ওয়ান হচ্ছে, আমরা কি করি, যখনই কোনো অ্যালকোহলের রিয়াকশান হয় আমরা শুরুতে অ্যালকোহলটাকে কোনো ইনঅর্গ্যানিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করিয়ে দিই, HCl H2SO4। ঠিক আছে, অ্যালকোহল চ্যাপ্টারে তোমরা এইটা খুব সচরাচর দেখতে পারবে আর কি। তো কি হয়, প্রথমে অ্যালকোহল তার অক্সিজেন এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে আর কি, তাহলে OH2 হয়ে গেল, আর অক্সিজেন তো লোন পেয়ার ছেড়ে দিয়েছে, তাহলে ওর মাথায় প্লাস চার্জ হয়ে যায়। আমরা এই যে পার্টিকুলার এই স্টেপটাকে আমরা বলি অ্যালকোহলের প্রোটোনেশন মানে ও একটা প্রোটন অ্যাকসেপ্ট করলো, তাই প্রোটোনেশন। এইবার যদি নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করে তাহলে কি হচ্ছে দেখো, নিউক্লিওফাইল এইবার যদি এখানে অ্যাটাক করে আর এই গ্রুপটা যদি বেরিয়ে যায়, তাহলে এই লোন পেয়ারটা নিয়ে, এই যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন পেয়ারটা নিয়ে ও নিউট্রাল হবে, নিউট্রাল OH2 মানে H2O। তাহলে এখন RNU এর সঙ্গে এইটা হয়ে গেল আমার লিভিং গ্রুপ। তাহলে ব্যাড লিভিং গ্রুপ OH মাইনাসকে আমরা কনভার্ট করলাম গুড লিভিং গ্রুপ H2O-তে। আমরা একটু আগে শিখেছিলাম যে নিউট্রাল লিভিং গ্রুপ অনেক ভালো লিভিং গ্রুপ হয়। কি করে করলাম সেটা, বাই প্রোটোনেটিং দ্য অ্যালকোহলের প্রোটোনেশন করে। তাহলে এইটা হচ্ছে একটা মেথড যেখানে একটা ব্যাড লিভিং গ্রুপ OH মাইনাসকে আমরা একটা গুড লিভিং গ্রুপ H2O-তে কনভার্ট করলাম। আরেকটা মেথড হচ্ছে কীরকম দেখো, মেথড 2। এখানে ROH এর সঙ্গে রিয়াকশান করানো হয় টসাইল ক্লোরাইড TSCl। ঠিক আছে, টসাইল মানে প্যারাটলুইন সালফোনেট SO3 মাইনাস। এবার SO3H এর জায়গায় মানে একটা OH এর জায়গায় Cl আছে। ঠিক আছে, মানে আমি এরকমও দেখাতে পারি এখানে ছোট করে, টলুইন আছে প্যারাতে, মিথাইল আছে, আর SOOCl, এটা হচ্ছে টসাইল ক্লোরাইড। এবার এটা রিয়াকশন করে কার সঙ্গে, ROH এর সঙ্গে। এবার এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা ডোনেট করবে কোথায়, এই সালফারে যদি লোন পেয়ার ডোনেট করে ও, এই টসাইল ক্লোরাইড মানে এটাই অ্যাকচুয়ালি, এই সালফারে যদি লোন পেয়ার ডোনেট করে এই Clটা বেরিয়ে চলে যায়। ঠিক আছে, তাহলে তারপরে এখানে ওটা পজিটিভ চার্জ হয়ে যাবে
আর এর সঙ্গে বন্ড হয়ে যাবে সালফারের সঙ্গে এই পুরো জিনিসটা মিলিয়ে, অর্থাৎ OTS আয়নের বন্ড হয়ে গেল, এবং তারপরে H প্লাসটা বাইরে বেরিয়ে চলে যায় এবং ওই Cl মাইনাসের সঙ্গে HCl হয়ে যায়। ঠিক আছে, তার মানে মাইনাস HCl লিখে আমরা ডিরেক্টলি এখানে লিখবো আর এর সঙ্গে এই যে OH ছিল এটা হয়ে যাবে OTS। ঠিক আছে, আচ্ছা প্লাস HCl আর লিখছি না, এখানে তো মাইনাস HCl লিখে দিয়েছি। তাহলে আমরা যেমন OH মাইনাসকে প্রোটনেশন করলাম, করার পরে গুড লিভিং গ্রুপ তৈরি হলো, একই রকমভাবে আমরা যদি টসাইল ক্লোরাইড দিয়ে রিয়াকশন করি তাহলে ROHটা ROTS হয়ে গেল। এবার এটা গুড লিভিং গ্রুপ। এইবার যদি এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করে তাহলে অনায়াসেই এখানে অ্যাটাক করতে পারবে এবং এটা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, RNU আর OTS মাইনাস, রাইট। তাহলে একটা আমাদের খুব পরিচিত লিভিং গ্রুপ যেটা আমাদের সবসময় কাজে লাগবে, যেটা একটা ব্যাড লিভিং গ্রুপ OH মাইনাস, ওকে গুড লিভিং গ্রুপে আমরা কনভার্ট করলাম। এইরকম আরও একটা গ্রুপ আছে যেটাকেও আমরা যেটা হচ্ছে একটা ব্যাড লিভিং গ্রুপ, সেটা হচ্ছে NH2 মাইনাস। এটাকে আমরা একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট করি। কি করে করি? RNH2 আছে, RNH2। এবার যদি এখানে নিউক্লিওফাইলের রিয়াকশন হয়, নিউক্লিওফাইল যদি এখানে অ্যাটাক করে এবং NH2 যদি বাইরে বেরোয়, তাহলে RNU তৈরি হচ্ছে। তো আর এর সঙ্গে যে NH2টা বাইরে বেরোচ্ছে এটাও একটা স্ট্রং বেস, ভেরি স্ট্রং বেস। ঠিক আছে, খুবই স্ট্রং বেস, তাই ব্যাড লিভিং গ্রুপ। এবার জেনারেলি এটা করা হয় যে তুমি যদি এটাকে প্রোটনেশন করো তাহলে এটা NH3 প্লাস হয়ে যাবে এবং অ্যামোনিয়া গ্যাস হিসেবে বাইরে বেরোবে, সেটা একটা হয়। তার থেকেও বেটার হচ্ছে এটা যদি আমরা RNH2কে প্রথমে আমরা HNO2 দিয়ে রিয়াকশান করি। ইনফ্যাক্ট HNO2 তো সরাসরি পাওয়া যায় না, এটা তৈরি করে নিতে হয়। NaNO2 সোডিয়াম নাইট্রাইট আর HCl এর রিয়াকশান করিয়ে ইনস্ট্যান্ট HNO2 তৈরি হয় এবং অ্যাকচুয়ালি আমরা এই কম্পাউন্ডটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি NaNO2 আর HCl মেশাই, সিস্টেমে HNO2 তৈরি হয়, সে রিয়াকশান করে এর সঙ্গে করে কি করে RN2 প্লাস তৈরি করে। এটা একটা খুব ভালো লিভিং গ্রুপ, ইনফ্যাক্ট এটা হচ্ছে বেস্ট লিভিং গ্রুপ। ঠিক আছে, N2 প্লাস হচ্ছে বেস্ট লিভিং গ্রুপ। বেস্ট কেন? কারণ এবার দেখো যদি আমাকে নিউক্লিওফাইলের অ্যাটাক করাতে হয়, তাহলে নিউক্লিওফাইল যদি এখানে অ্যাটাক করে তাহলে এই বন্ডটা খুলে গেল। তো RNU পাশাপাশি কি তৈরি হচ্ছে? N2 গ্যাস। তো নাইট্রোজেন গ্যাসের থেকে বেশি স্টেবল আর কি হতে পারে? অলমোস্ট ইনার্ট, আমাদের অ্যাটমসফিয়ারের অলমোস্ট 3/4 পার্ট জুড়ে রয়েছে নাইট্রোজেন গ্যাস। যদি এখান থেকে আমি এটাকে প্রোটোনেট করতাম, NH3 প্লাস হতো, অ্যামোনিয়া গ্যাস বেরোতো, সেক্ষেত্রেও অ্যামোনিয়া গ্যাস ইজ আ ভেরি গুড লিভিং গ্রুপ। যে কোনো গ্যাস যখনই তৈরি হয়, সিস্টেম থেকে গ্যাস তৈরি হয়ে বেরিয়ে যায়, সেটা সবসময় খুব ভালো লিভিং গ্রুপ হয়। কিন্তু অ্যামোনিয়ার থেকেও বেশি ভালো লিভিং গ্রুপ হচ্ছে নাইট্রোজেন, কারণ ওটা অলমোস্ট একটা ইনার্ট গ্যাস। ঠিক আছে, তাই জন্য আমরা এটাকে বেস্ট লিভিং গ্রুপ বলি। ঠিক আছে, তুমি এখানে লিখেও রাখতে পারো ব্র্যাকেটে যে বেস্ট লিভিং গ্রুপ। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো এক্সাম্পলস যেখানে আমরা ব্যাড লিভিং গ্রুপকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করি। আচ্ছা, এরপর আরও দুটো লিভিং গ্রুপের আমি এক্সাম্পল বলছি, এটাকে আগে মুছে নিই। তো আরেকটা নোট হিসেবে লিখে রাখো লাস্ট, সেটা হচ্ছে সুপার লিভিং গ্রুপ। সুপার লিভিং গ্রুপ মানেই বুঝতে পারছো যে এরা খুবই হাইফাই লিভিং গ্রুপ। এক্সাম্পল আমি একটা দিয়েছিলাম আগে অলরেডি, তবু এই স্পেশালি এই নামের আন্ডারে লিখে রাখি, সেটা হচ্ছে CF3SO3 মাইনাস। এমনিতেই দেখো SO3 মাইনাসের যে তিনখানা ইকুয়াল RS তৈরি হয়, তার কারণে সিস্টেম অত্যন্ত বেশি স্টেবিলিটি পায়। আর এইখানে তিনটে ফ্লুরিনের মাইনাস আই এফেক্ট, তিনটে ফ্লুরিনের স্ট্রং মাইনাস আই, তাই না? তার ফলে সিস্টেমের স্টেবিলিটি অত্যন্ত হাইলি স্টেবল একটা অ্যানায়ন। তাই জন্য খুব তাড়াতাড়ি যদি কোনো সিস্টেমে ও অ্যাটাচ থাকে, খুব তাড়াতাড়ি ও সিস্টেম থেকে বাইরে বেরিয়ে চলে যেতে পারে, তাই এদেরকে সুপার লিভিং গ্রুপ বলা হয়। ঠিক আছে, আরেকটা আছে একই রকমভাবে, সেটা হচ্ছে C4F9 মাইনাস। তাহলে যেহেতু এটা তিনটে ফ্লুরিন, এটায় 9টা ফ্লুরিন, তো এখানে নেগেটিভ মাইনাস আই এফেক্টের এক্সটেন্ট অনেক বেশি, তাই এই দুজনের মধ্যে আবার এটা বেশি ভালো লিভিং গ্রুপ হয়।
ঠিক আছে, এই দুটোকে আমরা সুপার লিভিং গ্রুপ হিসেবে জানি। ওকে, কপি করে নাও। তাহলে লিভিং গ্রুপ সংক্রান্ত আলোচনা আমাদের এইটুকুই, আশা করা যায় বোঝাতে পারলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর নেক্সট ভিডিওতে আমরা সরাসরি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান শুরু করব। যাওয়ার আগে আরও একবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো। খুব মন দিয়ে পড়াশুনো করো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।